সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় ঈদে নির্বাচনী সংযোগ। আসছে ঈদ মোবারক সবার জন্য। ঈদে নির্বাচনী প্রচারণা জমজমাট হয় বাংলাদেশের রাজনীতিতে, সেসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনতার দলের মুখপাত্র এবং প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন লেখক সাংবাদিক এহসান মাহমুদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। রোজা তো প্রায় শেষ হয়ে গেল, ঈদ আসছে। ঈদের নির্বাচনী সংযোগ নিয়ে আমরা কথা বলবো। ডেল এইচ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই নির্বাচন একটা বড় উৎসব বাংলাদেশের। ঈদও একটা মুসলমানদের বড় উৎসব, কিন্তু সেই উৎসব ছাপিয়ে যায় একদম ধর্ম বর্ণ সব নির্বিশেষে। সব মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। এই উৎসবের বাড়তি মাত্রা যোগ পায় যদি সেটা নির্বাচনী উৎসব বা নির্বাচনী আমেজ বা নির্বাচনী গণসংযোগ পায়। এবং ঈদের সময় সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সাথে, এলাকার মানুষের সাথে, এবং তিনি যে নির্বাচন করবেন, যে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করবেন, সেসব কথাও বলেন। আপনার কাছ থেকে এই বিষয়ে একটু শুনে আসি। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আমাদের যে দর্শক আছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি। আমি নিশ্চিত নই যে এই অনুষ্ঠানের পরে আর নেক্সট টিভিতে ওভাবে আর আসা হবে কিনা এভাবে ঈদের পর্যন্ত। নাও কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, যে আমাদের নির্বাচনী ভাবনা এবং গণসংযোগ, তো আমরা কি অলরেডি ধরে নিয়েছি, আস্থা রাখছি যে এই ডিসেম্বরে নির্বাচন হবে কিনা? ভাবনার ব্যাপার নাম্বার ওয়ান। ডিসেম্বরে যদি না হয় তাহলে কি জুনে হবে কিনা? অ্যানাদার কোশ্চেন। জুন মাসে নির্বাচন হওয়া একটু ডিফিকাল্ট, কারণ ঝড় বৃষ্টি থাকে, তো ওই সময় নির্বাচন করতে গেলে পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বর টু জুনের মধ্যে যে কোনো সময় বলেছেন। উনি তো একটা পলিটিক্যাল মানে পজিশনের হেড হিসেবে কথা বলছেন এই মুহূর্তে। অনেক সময় উনি যা চান তা তো আর সম্ভব হয় না, বাস্তবতাও দেখতে হবে, জনগণ কি চাচ্ছে সেটাও দেখতে হবে। আজকে একটা পোস্টে দেখলাম যে একজন লিখছে যে কোনো পলিটিক্যাল পার্টি বলতেছে নির্বাচনের কথা, তো ওই ভদ্রলোক তার বাক স্বাধীনতা ব্যবহার করলো কীভাবে, বললো যে আপনারা যখন বলেন জনগণ নির্বাচন চায় তখন আমাদের বাদ দিয়ে রেখেন, কারণ আমি এবং আমার বউ বাচ্চা সবাই চাই ইউনূস সাহেব আর কিছুদিন থাকুক। বাস্তবতাটা মাথায় রাখতে হবে আমাদেরকে, কারণ ইউনূস সাহেব ইজ ডুইং গুড। আমরা বিগত যে মানে সরকার প্রধান দেখে অভ্যস্ত, সেই তুলনায় মনে করেন যে হঠাৎ করে মেসি রোনাল্ডো টাইপের প্লেয়ার চলে আসছে ওই টার্ফে। সো এই জন্য আমরা একটু আনন্দ পাচ্ছি। আপনার ঈদের আমেজ উপভোগ করার আগে ওই চায়নাতে ডক্টর ইউনূস যে রিসেন্টলি গেলেন, ওইটাকে একটু কগনিজেন্সে রাখতে হবে। তো কনসিডারিং দ্যাট যে চায়না থেকে এরকম খুব একটা মানে অভাবনীয় কিছু আমরা পাই নাই, $2 বিলিয়ন কাছাকাছি একটা ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সো চাইনিজ প্রতিশ্রুতি এবং চাইনিজ ঋণ ডিসবার্সমেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি, তাইলে এটা কিন্তু খুব একটা শুভকর না। সো ইট টেক্স টাইম। তো সেই জন্য অনেক একটা হাইপ তুলতেছে যে না, ডক্টর ইউনূস গিয়ে চীন জয় করে ফেলছে, চীনের প্রাচীরের একটা টুকরা বাংলাদেশে নিয়ে চলে আসবে। ব্যাপার আসলে ওরকম না। মাঝে মাঝে আমাদেরকে নির্মোহভাবে তাকানো উচিত এই জিনিসগুলোর দিকে। নাও আপনি যে মানে অসাধারণ প্রশ্নটা করলেন, এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিলিফ যে ঈদের সময় আমরা যারা পলিটিক্স প্র্যাকটিস করি তারা তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি বা সংসদীয় এলাকা অথবা নির্বাচনী এলাকায় যাওয়ার পরে আমরা গণসংযোগ করার চেষ্টা করি। এবং আমি অত্যন্ত শ্রদ্ধার সাথেই আপনার এটার সাথে একমত পোষণ করব যে ঈদের মতো একটা মহতী অনুষ্ঠানের সময় এই যে কাছাকাছি থাকা, এটার এই সুযোগটা কাজে লাগানোর একটা বড় প্রয়োজনীয়তাও আছে, যে ঈদের সময় আপনার কাছে যাওয়া, একসাথে আনন্দটা উদযাপন করা। অন্যান্য পার্টির মতো আমাদের পার্টির যারা নেতৃস্থানীয় যারা আছেন তারাও ইতোমধ্যে নিজ নিজ এলাকায় চলে গিয়েছে। আপনি যাবেন? আমিও যাবো ইনশাল্লাহ, কিশোরগঞ্জে। সো এই জায়গাটাতে আরেকটা জিনিস আমি আপনার এই আলোচনার সাথেও অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই মৌসুমি নির্বাচন গণসংযোগের ব্যাপারটাতে আমাদের ইয়াং জেনারেশন, স্পেশালি যারা জেনারেশন জেড বা জেনজি আমরা যেটা বলি, এবং জেনারেশন আলফা যারা আসতেছে,
তারা আবার একটু বিরক্তও হয়, কারণ একমাত্র 2 ঈদেই চেহারাগুলো দেখা যায়, এরপরে আর এলাকায় যাওয়ার কথা মনে থাকে না অনেকের। সুতরাং এই মানে আপনার এই বক্তব্যের সূত্র ধরেই আমি আমার এই অংশটুকু কনক্লুড করার আগে একটা কথাই বলবো, আমাদের রাজনীতিবিদদের এই ধরনের প্রবণতা থেকে আস্তে আস্তে বের হয়ে আসা দরকার। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। এহসান মাহমুদ, আমরা দেখি নির্বাচনে একদম গ্রাম পর্যায় থেকে যদি দেখি, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত এই নির্বাচনগুলো তো হয়, প্রত্যেকেই কিন্তু ঈদের শুভেচ্ছা দিয়ে একটা কার্ড অথবা একটা পোস্টার ছাপিয়ে দেয়। এটা এক ধরনের ট্রেডিশন দেখি আমরা বাংলাদেশে। ডেলেজ খান এই বিষয়ে তার বক্তব্য দিয়েছেন, আপনার কাছ থেকে এটা শুনি। আচ্ছা, একটা বিষয় কিন্তু ঈদ আপনি বললেন যে ঈদ আর হচ্ছে কি নির্বাচনের ঈদ বা নির্বাচনী সংযোগের ঈদ, গণসংযোগের ঈদ, ঈদে নির্বাচনী সংযোগ, নির্বাচনী সংযোগ। আমরা যখন ছোট ছিলাম তখন একটা বিষয় ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, যে ঈদের সময় আমরা ঈদ কার্ড দেখা যেত, জি, বাজারে ঈদ কার্ড পাওয়া যেত এবং সবাইকে আমরা ঈদ কার্ড দিতাম, নিজেরা কিনতাম, বন্ধুদেরকে সহপাঠীদেরকে আমরা দিতাম, ঈদ কার্ড কিনতাম আমরা। তো এটা তো একটা কালচার ছিল এক সময়ে। সেই জায়গা থেকে কিন্তু এখন এই যে ডিজিটাল আমরা হওয়ার পরে, মানে আমরা তথ্য প্রযুক্তি, আমাদের সবার হাতে এখন গ্যাজেট আছে একটা একটা করে, মানে আমরা এইটার অভ্যস্ত হওয়ার পরে আমরা যে এখন একটা ডিজিটাল কার্ড বানাই বা লিখে দিলাম ঈদ মুবারক, লিখে হয়ে গেল, আর কাগজে কষ্ট করে কার্ড কেনা, এটা এখনো কেউ কেউ যে করে না তা না, একেবারে বিলুপ্ত হয় নাই, এখনো টিকে আছে। তো নির্বাচনের আপনি বললেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, দেখেন আপনি এর আগে, আমি যখন ভাই আমার সহ আলোচক তিনি বলতেছিলেন যে আপনার প্রশ্নটা ছিল ঈদ এবং এটা তো নির্বাচন তো একটা উৎসবের ব্যাপার আমাদের বাংলাদেশে একটা তৈরি হয়, কিন্তু আমি যদি একটু মানে অপ্রিয় কথা দিয়ে শুরু করি, সেটা হলো যে বাংলাদেশের মানুষ তো বিগত 3 আমলে ভোট দিতে পারে নাই ভাই, এবং বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে নাই, এই ভোট দিতে না পারার ফলে সেই ভোটের যে একটা উৎসব ছিল, সেই উৎসবটাও হারায় গেছিল। যারা ভোট করেছেন, যারা ভোট দিয়েছেন, কিছু সংখ্যক তো দিয়েছেন, তাদের জন্য তো উৎসবই ছিল না, সেটা ছিল হচ্ছে গিয়ে যে মানে দেশের অর্থনীতি, দেশে টাকা পয়সা লুটপাট করার, ক্ষমতার একচ্ছত্র মালিক হওয়া, ফ্যাসিবাদকে আরো শক্তিশালী করা, সেইটা তারা উৎসব করে তারা উদযাপন করেছে। তাদের তো সেটা থাকবেই, তাদের অধিকাংশ পালায় গেছে, বাকি অনেক গা ঢাকা দিয়ে আছে, সেই অংশের উৎসবের কথা যদি আপনি বলেন। কিন্তু মাস পিপল, আপনি যারা বলেন, যারা 5ই আগস্টে যারা গণভবন দখল করছিল, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ, তারা তো আর উৎসব করে নাই, বা তারা এখন আগামী নির্বাচনের জন্য তারা অপেক্ষা করতেছে, তারা সেই উৎসবটা তাদের ছিল না। কথা বলছি আমি, সার্বজনীন উৎসব বলছি ঈদের জন্য, আর নির্বাচন কেন্দ্রিক উৎসব করছি যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হয় তাদের জন্য। হ্যাঁ, না, এখন আমি যদি সেখানে আসি, এখন আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে আগামী নির্বাচন ঘিরে এক ধরনের অনিশ্চয়তা আছে, আবার এই অনিশ্চয়তার মধ্যেও আবার আরেক ধরনের উদ্দীপনাও দেখা যাচ্ছে। মানে অনিশ্চয়তার উদ্দীপনা, আমি পাশাপাশি দুইটা বিপরীত অর্থের শব্দ এই জন্য বললাম। অনিশ্চয়তাটা এই জন্য যে নির্বাচনটা কখন হবে বা কোন দিন হবে, যেহেতু এখন পর্যন্ত নির্বাচনের কোনো আমরা চূড়ান্ত তফসিল পাইনি। চূড়ান্ত তফসিল না হওয়া পর্যন্ত নির্বাচন কবে হবে, ডিসেম্বরে হবে না ফেব্রুয়ারিতে হবে, মার্চে হবে, জুন মাসে ঝড় বৃষ্টি হবে, সেটা বিষয় না, নির্বাচনটা তো হইতে হবে। এটা না হওয়া, এটার জন্য আমি বলতেছি অনিশ্চিত। আর যদি উৎসবের আরেকটা বললাম যে একটা হচ্ছে কি অনিশ্চয়তা, আর হচ্ছে উদ্দীপনা। আপনি দেখেন দেশে নতুন রাজনৈতিক দল, স্বাভাবিক কারণেই মানে রাজনীতি তো শূন্যস্থান তো পূরণ করতে হবে, প্রকৃতির নিয়মেই তো শূন্যস্থান প্রকৃতি পূরণ করে দেয়। তো আওয়ামী লীগ স্বৈরাচার এবং ফ্যাসিবাদের তকমা নিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে, কিন্তু সেই পলিটিক্যাল পার্টি কিন্তু এখনো নিষিদ্ধ হয় নাই। এবং আরও অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, এর বাইরে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, বাম রাজনৈতিক দলগুলো আছে, গণ অধিকার পরিষদ আছে, এবং আরও ইসলামিক ধর্মভিত্তিক আরও যারা দল আছে, সেই সমস্ত এই যে ভাইয়ের নতুন রাজনীতি তাদের দল আছে, এরকম আরও অনেকেই নির্বাচনমুখী নিশ্চয়ই হবে। এখন এই দলগুলোর তারা যেটা করবে নির্বাচনী প্রচারণায়, তারা কিভাবে যাবে, এখন এই বিশেষ করে নতুন দলের তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে। আমি একটি সংবাদপত্রে কাজ করি, আপনারা সবাই, আপনিও সংবাদকর্মী, তো দেখলাম যে তারা কোন কোন সমন্বয়ক ছিলেন আগে সাবেক, এখন তারা কেন্দ্রীয় নেতা হয়েছেন, এবং তাদেরকে নিয়ে নিউজ হচ্ছে তারা কোন কোন এলাকায়, নির্বাচনী এলাকায় তারা ঈদে গণসংযোগ চালাবেন, কিন্তু চালাচ্ছেন। এবং হ্যাঁ, আমরা দেখলাম যে হেলিকপ্টার, বিমান দিয়ে গিয়ে, তারপরে হচ্ছে গিয়ে 150 গাড়ি নিয়ে, গাড়িবহর নিয়ে গিয়ে, আবার সেটা সমালোচনার পরে আবার টমটম নিয়ে মিছিল র্যালি করা হলো, তারপরে আবার ইজি বাইক নিয়ে করা হলো। মানে ব্যাপারটা কিন্তু ঘটতেছে, ব্যাপারটা হ্যাঁ আলোচনায় আছে। কিন্তু তাদের ঢাকায় বসে তারা যখন নির্বাচন বলা হয়, তখন কিন্তু আবার তারা উল্টো বলতেছেন
নির্বাচন করে কেন, আমরা তো নির্বাচনের জন্য তো আন্দোলন করি নাই, দেশে তো সংস্কার হবে। আরে বাবা, আপনারা তো নির্বাচন আন্দোলন তো আপনারা একা করেন না, দেশে আরও অনেক মানুষই আন্দোলন করছে। তো আপনারা একদিকে বলতেছেন যে আপনারা সংস্কার চান, সংস্কারের পরে নির্বাচন করবেন, আবার একদিকে সবার আগে আপনারা এই নির্বাচনী প্রচারণায় ফার্স্ট হবেন কিনা, চ্যাম্পিয়ন হবেন কিনা, এই প্রতিযোগিতা আপনারা নিজেরা। আমার মনে হয় যে এই ব্যাপারটা একটু সাংঘর্ষিক আর কি নতুন দলের জন্য। আচ্ছা, টেলিস খান, নির্বাচন বা সংস্কারের কথাও চলছে, সংস্কারের আলোচনাও চলছে, নির্বাচনের আলোচনাও চলছে। নির্বাচন আজ হোক কাল হোক নির্বাচন তো হতে হবে, একটা নির্বাচিত সরকারই তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন সরকার তো অন্তর্বর্তীকালে, এই সরকারকেও যদি বড় রূপ দিতে হয় তাহলেও তো নির্বাচিত হয়েই তাদেরকে আসতে হবে। কিন্তু সেই নির্বাচনের কথা কোনো কোনো রাজনৈতিক দল বলছে, কেউ কেউ বলছেন যে তাড়াহুড়া করে ফেলা হচ্ছে, কেউ কেউ বলছেন সংস্কার আগে। সংস্কার তো চলমান প্রক্রিয়া, তাই না? সেটি এই সরকার থাকতেও চলমান থাকতে হবে। ধরেন এই সরকার শেষ হয়ে গেল, এরপরে আর সংস্কার হলো না, তাহলে আমরা কি বলতে পারবো যে সংস্কার থেমে গেছে বা সংস্কার হবে না? তা তো না। বাট মানে আমি আপনার প্রশ্নটা ধরতে পেরেছি, বাট একই সাথে আমি যেটা বলবো, দেখেন পরিপ্রেক্ষিতের উপরে, সময়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, অথবা 1000 বছর আগে রাষ্ট্রনায়ক নির্বাচনে তো নির্বাচনের কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তখন কি হইতো, মানে আলেকজান্ডার কি নির্বাচিত রাষ্ট্রপ্রধান ছিলেন? তা তো না। রাজা পুরু কি নির্বাচিত হয়েছিলেন কোনো ক্যাবিনেটে তারপরে আসছেন? তা তো না। তার মানে হচ্ছে যে, মানে এটা অনেকটা আমার কাছে মনে হয় ওই বইয়ের মতো ব্যাপারটা। আমরা মনে করি যে জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম হচ্ছে বই, কাগজের বই। ব্যাপারটা আসলে ওরকম না। একটা সময় পর্যন্ত ছিল মুখে মুখে জ্ঞান বিতরণ হইতো, লোকজন শুনতে আসতো। তারপরে একটা সময় পাথরের উপরে, ক্লের উপরে লেখা শুরু হলো, তারপরে চাটাইয়ের উপর লেখা শুরু হলো, তারপরে ধরেন প্যাপিরাস আসলো 1900 সালে। গুটেনবার্গের প্রথম বাইবেল হচ্ছে প্রথম বই। এখন বই চলতেছে, আজ থেকে 10 বছর আগে ইবুক চলে আসছে, এখন অডিও ভিজুয়ালে চলে গেছে। এখন কেউ যদি আঁকড়ে থাকে যে না আমি ওই বই ছাড়া আমি জ্ঞান অর্জনের আর কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছি না, এটা তার নিজস্ব সীমাবদ্ধতা। সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রাসঙ্গিক এই মুহূর্তে, ঠিক আছে, কিন্তু আপনি যদি নির্মোহভাবে তাকান, কমন সেন্স অ্যাপ্লাই করেন, রাইট নাও নির্বাচন ইম্পর্টেন্ট নাকি? গত 3টে নির্বাচনে তো লোকজন ভোটই দিতে পারে নাই। দিস নাম্বার 1। 3টে নির্বাচনের রেজাল্ট তো লোকজন দেখছে। আমাদের যেই ছেলেটার বয়স এখন 18 থেকে 32 বছর বয়স, সে তো আসলে নির্বাচনের আসলে কোনো মিনিং নেই তার কাছে। হোয়াট নির্বাচন মিনস টু হিম? প্রতিবারই শেখ হাসিনা আসবে, প্রতিবারই দেশ চলবে, রাত্রেবেলা ব্যালট বক্স ভর্তি হয়ে যাবে। দ্যাট ওয়াজ এ আন্ডারস্ট্যান্ডিং অফ নির্বাচন। মানে আমাদের ইয়াং একটা জেনারেশনের কাছে নির্বাচনের মানে হচ্ছে ওইটা। আপনি যেটা বলতেছেন যে নির্বাচন হইতেই হবে কারণ আমরা ওই পদ্ধতিকে আপাতত নির্বাচন শেষে একটা সরকার গঠন হবে, এই পদ্ধতিকে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং মেবি আগামী 100-500 বছর এই স্বীকৃতিতে চলবে জিনিসটা, ঠিক আছে। কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তার সাথে এটা সাংঘর্ষিক কেন হবে? এটা মানে জনগণ তো এটা নিয়ে প্রশ্ন করতেছে যে একটা রাজনৈতিক দল যারা নির্বাচনের জন্য সবচেয়ে বেশি সোচ্চার, সেই রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কার করে দিয়ে যাবে সেই সকল সংস্কারের আমরা মানব কি মানব না এটা পরে ভেবে দেখব, তো তাহলে তো আপনি এখনই সংস্কারের যে ধারণাটা আছে সেই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে শুরু করলেন। 1, 2 নম্বর হচ্ছে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তার যে রূপ কী ধরনের হতে যাচ্ছে সেটারও কিন্তু একটা ধারণা আপনারা দিতে শুরু করে দিয়েছেন এই জায়গায়। বাট জন আকাঙ্ক্ষা ওরকম না। জনগণের আকাঙ্ক্ষা যেটা সেটা হচ্ছে যে তারা বেশ কিছু মানে সুনির্দিষ্ট জিনিসে সংস্কার অলরেডি কাঙ্ক্ষা করছে। তারা চাচ্ছে যে এই জিনিসগুলো নির্বাচিত সরকাররা যেহেতু গত 54 বছরে করে নাই, জনগণ বিলিভ করে না যে কোনো নির্বাচিত সরকারে সেগুলো করবে। আপনি এটার জন্য জনগণকে দোষ দিতে পারেন না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছরে যদি তারা ওই সংস্কারগুলো না করে থাকে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যদি তারা প্রথিত করে থাকে, তাহলে জনগণ কেন হঠাৎ করে এখানে বসে আছে আপনাকে বিশ্বাস করার জন্য যে আপনি নির্বাচিত হয়ে আসার পর সব করে ফেলবেন? এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের আন্ডারে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার যেহেতু কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার যেহেতু পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, সুতরাং সে কিছু রোডম্যাপ ক্রিয়েট করতে পারতেছে নির্মোহভাবে। কে কত পার্সেন্ট খাবে, কে কী করবে, এটা তার মানে টার্গেটে নাই। সে কি করার চেষ্টা করতেছে? সে চেষ্টা করতেছে যে রোডম্যাপটা সেট করার জন্য। এখন দায় হচ্ছে যে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের হাতে দায় যে এই রোডম্যাপ অনুযায়ী তারা কাজ করবে কিনা। এখন আপনি যে নির্বাচন এবং সংস্কারের যে জিনিসটা মুখোমুখি চলে আসতেছে, নির্বাচন তো হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী 2029 সালে,
নির্বাচন কমিশন কিন্তু প্রতি 6 মাস পর পর নির্বাচন করার মতো বাজেটও তার থাকে না, লজিস্টিকও তার থাকে না, তার লোক বলা থাকে না এটার জন্য। সুতরাং সব কিছু একটা নির্দিষ্ট সময় আছে। কয়েকদিন আগে আমি অন্য একটা চ্যানেলে বলতেছিলাম যে আপনি সকালে সেহরি করছেন, 10টার দিকে অভূতপূর্ব কোনো একটা কারণে আপনার রোজা ভেঙে গেছে। এখন নির্লজ্জের মতো আপনি তখনই গপগপ খাওয়া শুরু করতে পারেন, অথবা পরিবারের অন্যান্য যারা আছে তাদের প্রতি সম্মান দেখিয়ে আপনি ইফতার পর্যন্ত নিজেকে একটু লোভ সম্বরণ করতে পারেন। দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ, জন আকাঙ্ক্ষার কথা বলেছেন টেলিস খান, জন আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন জন আকাঙ্ক্ষা মাপার এখন জন আকাঙ্ক্ষার মাপার যে ব্যারোমিটার, মানে এইটা আসলে কে ঠিক করে দিবে? জি, নাম্বার এক, মানে এই মাত্রাটা, মানে এই থার্মোমিটার ব্যারোমিটারটা কে ঠিক করে দিবে যে জন আকাঙ্ক্ষা আসলে কোনটা? এর আগে আমরা একটু পেছনে যদি ফিরে তাকাই, পাকিস্তান আমলে আইয়ুব খান বলেছিলেন যে তিনি মৌলিক গণতন্ত্র দিবেন। তো মৌলিক গণতন্ত্রের কথা বলে তিনি দেশে এই যে ঢাকা শহরে বা পূর্ব পাকিস্তানে যাই কিছু উন্নয়ন হয়েছিল সেই আমলে, বৈষম্যের আমরা শিকার হয়েছিলাম, কিন্তু বড় বড় অবকাঠামোগত মানে উন্নয়নগুলো সেই সময় দৃশ্যমান কিছু কিছু শুরু হয়েছিল আইয়ুব খানের আমলে। এরপরে আমরা দেখলাম এরশাদের আমলে, এরশাদ বলল যে একটা শাসক যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে দৃশ্যমান উন্নয়ন করা সম্ভব হয়। এরপরে আবার আমরা দেখলাম হাসিনাকে, তো হাসিনা বলতেছিল যে তারা উন্নয়নের গণতন্ত্র, হাসিনা আমাদেরকে কি দিল? উন্নয়নের গণতন্ত্র দিল। তো উন্নয়নের গণতন্ত্র দিতে চাওয়ার ফলাফল কি হলো সেটা আমরা 5ই আগস্টে আমরা দেখছি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তার যে নিজস্ব এজেন্ডা ছিল সেই এজেন্ডার বাইরে এসে এখন তারা বলছে যে তারা শুধু সংস্কার করবে। তো উন্নয়ন দেখলাম আমরা, গণতন্ত্র দেখলাম, এখন কি আমরা সংস্কারের মানে গ্যারাকলে পড়বো কি না, এটা কিন্তু দেশের মানুষ, এটা কিন্তু এই ব্যাপারে এখনই মানুষ সচেতন। সংস্কার আপনি বলতে কি বুঝেন এটা আগে আপনি ঠিক করেন। সংস্কার আপনি কতটুকু করবেন, মানে আপনার ওষুধ আপনি কতটুকু খাবেন, কোন ওষুধটা কোন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে, এটা তো আপনি তারা ঠিক করে দিবে। এই গেল একটা বিষয়। এখন সংস্কার আর নির্বাচন তো সাংঘর্ষিক না ভাই। আপনি নির্বাচনের প্রক্রিয়ার দিকে যদি আগায় যান সেই সাথে আপনি সংস্কার করেন। এই অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সংস্কার কমিশন করেছে, কমিশনগুলো ফলাফল দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। এখন সেই প্রতিবেদনগুলো কি সেটা কিন্তু পাবলিক কিন্তু পুরোপুরি জানে না। সর্বোচ্চ যারা আমরা সংবাদকর্মী তারা হয়তো 70% বা 60% জানতে পারি, কিন্তু দেশের মানুষ কিন্তু এটা 20% জানতে পারে না, এটা আপনি নিশ্চয়ই পরিষ্কার। এখন যেটা বলা হচ্ছে, তো এই কমিশনের ফলাফল অনুযায়ী যদি, প্রতিবেদন অনুযায়ী যদি আপনি যদি কাজ শুরু করেন, সেটা বাস্তবায়ন করার পরে কি আপনি নির্বাচন করবেন? না, নির্বাচন আসলে আপনি কবে করবেন, কখন করবেন? তো একটা জন আকাঙ্ক্ষা, এখন উনি একটা ভালো উদাহরণ দিয়েছেন, উদাহরণ হিসাবে খুবই সুন্দর। অনেকেই এখন কেউ কেউ ভালো ভালো জন আকাঙ্ক্ষা বলে বা সংস্কার বলে, তো এগুলো বাক্যবিলাস টাইপের ব্যাপার, মানে শব্দবিলাস, শুনতে খুবই মানে মধুর, শ্রুতিমধুর ব্যাপার শোনা যায়। যেমন এই বাস্তবতায় আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে সংস্কার এবং বন্দোবস্ত এই দুইটা শব্দ খুব বহুল প্রচলিত হচ্ছে, রাজনৈতিক বন্দোবস্ত। তো ভাই বন্দোবস্ত মানে কি? তো বন্দোবস্ত ব্যাপারটা বলতে কি বুঝেন আপনি আগে বলেন, পরিষ্কার কিনা আপনি? তো দেশের মানুষ, যিনি রংপুরের একজন কৃষক কিংবা ঢাকার একজন রিক্সা চালক, তিনি আপনার বন্দোবস্ত বুঝেন। আমরা যারা এই যে শহুরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত 2-4 কলম পড়ছি, ঠিক আছে, এখন আমরা যদি বন্দোবস্ত ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করি, বন্দোবস্ত মানে হচ্ছে, আমরা যদি একটু অতীত ইতিহাসের দিকে একটু তাকাই, আপনি 1793 সালে লর্ড কর্নওয়ালিসের আমলে যে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে জমির মালিক হয়ে গেল জমিদাররা, মানে কৃষকরা, আমরা সাধারণরা আর কিছু রইলাম না, আমাদের বাপদাদারা পূর্বপুরুষরা আর কিছু রইল না, মানে জমির মালিক হয়ে গেল জমিদাররা, ভূমির মালিক হয়ে গেল তারা, আমরা হয়ে গেলাম দাস। তো এখন এই যে তারা বন্দোবস্তের কথা বলতেছে, সেই বন্দোবস্তের রূপরেখাটা কেমন বা বন্দোবস্তের চেহারাটা কেমন, বন্দোবস্তের স্বরূপটা কেমন, সেটা আগে দেখাইতে হবে। কারণ বন্দোবস্ত সম্পর্কে আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ। এখন এই বন্দোবস্ত আমরা জানি যে রাজনৈতিক বন্দোবস্তে জনগণের কাছে থাকে ক্ষমতা, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যখন সকল ক্ষমতার উৎস থাকে, সেটাই হচ্ছে কি একটা আদর্শ রাজনৈতিক বন্দোবস্ত। এখন সেটা না করে যখন আপনি বিশেষ সংস্থার কাছে, বিশেষ রাষ্ট্রের কাছে, বিশেষ ব্যবস্থার কাছে, কিংবা আপনি আমি যারা এখানে বসে আছি সিভিল সোসাইটির মতো দেশ, তারা সকল দোষ শুধু দেশের রাজনীতিবিদরা এই যুগে যুগে ভুল করছে, আমরা সিভিল সোসাইটির লোকজন আমরা খুব ভালো, ভাই আমি তা না। আমি সিভিল সোসাইটির লোক যে গালি দিলে আমার গায়েও সেই গালিটা পড়বে, আমি সেটা জেনে বুঝে আমি দিচ্ছি। আমলার কাজটা আপনি আমলা করবেন, যিনি কৃষকের কাজ তো একজন প্রকৌশলী করতে পারবে না। রাজনীতিবিদ, হ্যাঁ আপনি বলতে পারেন রাজনীতিবিদরা কোনটা খারাপ করছে, ভালো রাজনীতিবিদ নাই আমাদের দেশে ভালো রাজনীতিবিদ ছিল না। তো এখন
সেটা আপনি না করে এখন আপনি নতুন কোন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই বন্দোবস্তে জনগণের কাছ থেকে ক্ষমতা সরিয়ে নিয়ে নির্বাচনকে বিলম্বিত করে আপনি কাকে ক্ষমতায়িত করতে চাচ্ছেন সেটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনার রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনি কি বুঝেন সেটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। সেই পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ আপনি যখন ভোট দিতে না পারেন তখন দেখেন, একটা উদাহরণ বলি সহজে, ইউরোপের দেশে যদি আপনি যান 3 বছর 5 বছর থাকবেন, আপনি পিআর কার্ড পাবেন, মানে পার্মানেন্ট রেসিডেন্ট একটা কার্ড পাবেন, কিন্তু আপনি সেই দেশের সিটিজেন না। সিটিজেন মানে নাগরিক হইলে আপনি কেবল ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাকে কে শাসন করবে, কে আপনার মানে সব কিছু নিয়ন্ত্রণ করবে, দেখভাল করবে, তিনি সেটা আপনি নির্বাচিত করার একটা সুযোগ পাবেন, তখন আপনি নাগরিক হবেন। এর বাইরে আপনি হবেন পার্মানেন্ট রেসিডেন্ট। এখন বিগত আমলে তো আমরা তো নাগরিকই ছিলাম না। আমার বয়স 30-এর কোঠায় আমাদের বয়স যারা, আমি তো ভোট দিতে পারি না এখন। তাহলে আমি তো এখন পর্যন্ত আমরা এখন নাগরিক হইতে পারিনি। আমরা এখন পর্যন্ত পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে পিআর হয়ে আছি। তো বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষ যারা নাগরিক হইতে চায়, যারা ভোটাধিকার প্রয়োগটা করতে চায়, তাদের সামনে আর কোনো টালবাহানা না দিয়ে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে এবং সেটা সংস্কারের যে ডামাডোল তার বাইরে গিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ এহসান মাহমুদ। দেহলিজ খান। জি, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এহসান মাহমুদ। বন্দোবস্তের কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন। আমরা নির্বাচনে ভোট মানে এতদিন যারা ভোট দিতে পারেনি, যারা পিআরে ছিলাম, তারা এখন সিটিজেন হতে চায় ভোটাধিকার প্রয়োগ করে। না, চমৎকার। আসলে আমাদের দেশের মূল সমস্যা ডক্টর ইউনূস একটা বের করছেন, সেটা হচ্ছে দুর্নীতি। মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। মানে এই দেশটা যে তারপরেও টিকে আছে, এটা আল্লাহর অশেষ রহমতের কারণে টিকে আছে। তো আমি ওনার সাথে একমত। দেশ যদি আসলে মানে আপনি স্টেবল করতে চান, উন্নত করতে চান এবং ভবিষ্যৎ যদি ভালো করতে চান, আপনাকে দুর্নীতি দমাতে হবে। দিস ইজ নট অন যে আপনি ইনকাম করেন 40,000 টাকা, বাট আপনার বাসা ভাড়া থাকেন 60,000 টাকা এবং আপনার বাচ্চার হাতে আইফোন থাকে। এইটা একটা রাবিশ সোসাইটি, যে একটা ছেলে দেখতেছে যে তার বাবা 40,000 টাকা ইনকাম করে, বাট তার হাতে 2 লাখ টাকা দামের মোবাইল তার বাবা তুলে দিছে এবং তার ভিতরে কোনো বোধোদয় আসে না যে এই টাকাটা কোত্থেকে আসছে। এরকম একটা সোসাইটি আসলে ইটস নট অন। ধীরে ধীরে এটাকে ঠিক করতে হবে। এখন সমস্যা হয়ে গেছে যে এই দুর্নীতিবাজ দিয়ে তো মনে করেন যে চারপাশ ঘিরে আছে, এদেরকে দিয়ে আপনি দুর্নীতি সাফ করাবেন, তা তো সম্ভব না। এই জন্যই জন আকাঙ্ক্ষার কথা ভাই যেটা বললেন, যে জন আকাঙ্ক্ষা হচ্ছে যে ওই প্রত্যেকবারই তাই হয়, কিছু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসতে হয়, আসলে পরে 5ই আগস্ট হয়, 5ই আগস্ট হলে পরে তারপরে মনে করেন যে নতুন করে শুরু করার একটা প্রেক্ষাপট তৈরি হয়, একটা স্পেস তৈরি হয়। এই যে এখন যেরকম মানে আমরা বলতেছি যে 54 বছর ধরে যে অ্যান্টিবায়োটিক আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন আপনারা, সেই ডিব্বা সহ এখন জনগণ ফেলে দিচ্ছে। এখন বলতেছে যে নতুন করে ভাবা শুরু করেন, নতুন করে দেখা শুরু করেন। এখন লোকজন প্র্যাকটিক্যালি তাকায়। জনাব নাহিদ কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে সাবেক উপদেষ্টা। উনি 6 মাস কাল সময় উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ একটা পজিশনে থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। কয়টা কাজ করছেন রাষ্ট্রের জন্য আমরা জিজ্ঞেস করতে চাই, জনগণ এটা জানতে চায়। মিস্টার আসিফ, উনি ওই পজিশনে এই মুহূর্তে আছেন, কয়টা কাজ করে যেতে পারেন আমরা দেখতে চাই। সব তো ডক্টর ইউনূস করে দিয়ে যাবেন না। আর যদি তাই হয়ে থাকে তাহলে অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে হবে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিসকে মূল্যায়ন করতে হবে, ওই সুযোগটা দিতে হবে যেন তারা যে যেটা পারে। আজকে মিস্টার আশিক বিডাতে যে কাজ করতে পারতেছে, ওই জায়গায় আপনি তো মনে করেন সার্জিসকে বসায় দিলে পারবে না। তো রেসপেক্ট করতে হবে ওই জিনিসগুলোকে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিসকে রেসপেক্ট করতে হবে। আমরা আমাদের জনতার দলের প্রেক্ষিতে আমরা এই ডাইমেনশনটাই ক্রিয়েট করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি আমাদের এখানে আসেন, ইয়াং যারা আছে তাদেরকে এডুকেট করি আমরা, অ্যান্ড দেন আমরা সামনে আগায় যাই। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। ওই যে আমি যেটা বললাম যে আপনি কিছুই যদি করতে না পারেন তাহলে উপদেষ্টা হয়েছিলেন কিসের জন্য? সেলিউট করে আপনি বলতেন যে আমার তো এই এক্সপার্টিস নাই, আই ক্যানট রান এ ব্যুরোক্রেসি, আমি মানে 10 জন সচিবরে আমি চালাইতে পারবো না, ওইটা অভিজ্ঞতা আমার নাই, আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি জানার মতে উনি এটা পারেন। ঠিক আছে, আপনার মানে বারবার এই জায়গাটাতে কনফ্লিক্ট হচ্ছে। সেটা হচ্ছে যে নতুনদের যে চাওয়াটা আছে, এই চাওয়াটা খুব ইনোসেন্ট। বাট আমার কথা হচ্ছে যে 52-র ভাষা আন্দোলনের পরে নতুন কোন রাজনৈতিক দল হয়েছিল? 69-এর ভাষা আন্দোলন সফল হওয়ার পরে, যে আন্দোলন সফল হওয়ার পরে নতুন কোন রাজনৈতিক দল এসেছিল? 90-এর আন্দোলন যখন সফল হলো তারপরে নতুন কোন রাজনৈতিক দল আসছিল? এবারের 24-এর আন্দোলনের পরে তো নতুন একটা রাজনৈতিক দল আসলো। তাহলে সেই রাজনৈতিক দলে আমরা এক্সপেরিয়েন্স এবং মুরব্বী যারা আছে
তাদের বহিঃপ্রকাশে দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে যে আমাদের নিউ থট যেটা আছে, নিউ নর্মাল যেটা আছে, ওইখানেও ভুল চলে আসতেছে। এখন সুবিধা হচ্ছে যে উই ক্যান কারেক্ট ইট ভেরি কুইকলি। আমাদের ওই গো ধরার যে ব্যাপারটা আছে ওইটা নাই। সো আমরা যেমন আমাদের জনতার দলের পক্ষ থেকে সবসময় বিলিভ করি, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াংস্টার যারা আছে, এরা হচ্ছে শিশু বাঘের মতো। তাদেরকে সময় দিতে হয় তাদের টাইগার মাসেলটা ডেভেলপ করার জন্য, টাইগার তীরটা ডেভেলপ করার জন্য। ওই সময়টুকুর জন্য তাদের প্রোটেকশন দরকার হয়। সুতরাং আমাদের নতুন রাজনীতির যে সমীকরণ, অথবা উনি যেটা বলতেছেন বন্দোবস্ত, অথবা আমি যেটাকে বলি যে নিউ পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমের ভেতরে এখন যেটা আসতেছে, লোকজন কমন সেন্স এক্সপেক্ট করতেছে। আপনি ওই 100 বছর আগে কী করছিল, তারপরে কে ঘোষণা দিয়ে আসছিল, এই জন্য আপনি এখন মানে চাঁদাবাজি করে ওটা সহি হয়ে যাবে, নট অন। আপনি মাথায় মানে টুপি পড়তেছেন বলে মনে করেন যে দিন শেষে ভোটটা আপনি ধর্মের দোহাই দিয়ে চাইবেন এবং লোকজন আপনাকে ওই প্রতিশ্রুতিতে ভোট দিয়ে ফেলবে, এইটা অন না। ফিরে আসি আজকের টপিকের শুরুতে, জনসংযোগ হতে হবে কমন সেন্স বেসিসে। ধন্যবাদ। আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে ইউ আর রিয়েলি কেপেবল টু গিভ লিডারশিপ। থ্যাংক ইউ। এহসান মোহাম্মদ, অনেকগুলো কথা বললেন। নিউ নর্মাল একটা বিষয় আছে, বন্দোবস্তের মতোই নিউ নর্মাল বিষয়গুলো একটু যদি আলোচনা করতে। আচ্ছা, মানে আমরা শেষ করব আপনাকে দিয়ে। আচ্ছা, নতুন বাস্তবতা নিউ নর্মালের এই ব্যাপারটা, এই ধারণাটা আমরা প্রথম দেখলাম যে কোভিড কালীনের সময়ে 2019-20-এর দিকে, 20-21 থেকে শুরু এটা নিউ নর্মাল। কোভিড পরবর্তী সময় এটা খুব আমরা শুনেছিলাম। নিউ নর্মালে আমরা কি করতাম, করোনার সময় আমরা আমরা মাস্কে অভ্যস্ত হয়ে গেছিলাম, হেক্সাজল দিয়ে হাত ধুতে হবে এটা অভ্যস্ত হয়ে গেছিলাম, বাসা থেকে বাইরে থেকে গিয়েই ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে সম্ভব হলে তারপর পরিবারের সদস্যদের সামনে আমরা আসতাম। তো এই নিউ নর্মালের পরবর্তী এখন 5ই আগস্টের পরে নিউ নর্মাল যদি আমরা ধরি এই রাজনৈতিক বাস্তবতায়, তাহলে এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে যে এবার আমরা দেখলাম 26শে মার্চে কিংবা এই গত ডিসেম্বরে দেখলাম এবং আগস্ট মাসে দেখলাম, যদি সিগনিফিকেন্ট কয়েকটা ঘটনা যদি আমরা বলি, 5ই আগস্টের পরে কি ঘটলো। তো 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে আসলে 15ই আগস্টের কথা যদি বলি, সেই নিউ নর্মালে কি হয়েছিল, এই বিগত 1.5 দশকে মোড়ে মোড়ে সামিয়ানা টানিয়ে গরু জবাই দিয়ে ইসের নামে আপনার জিয়াফত খাওয়ানোর নামে বা ইয়ের নামে যেটা হচ্ছিল, তো সেটা এবার আমরা দেখলাম না এইবার নিউ নর্মালে। আবার হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসে স্বাধীনতা দিবসে, বিজয় দিবসের সময়ে শুধুমাত্র একটি দলের গুণকীর্তন করে পত্রিকা, টেলিভিশন, ক্রোড়পত্রগুলো ভরে গেল না এবং মোড়ে মোড়ে একটি দলের গুণকীর্তন গাওয়া হলো না, কেবল একজনের স্বপ্নে বাংলাদেশ গঠিত হয়েছে এরকম একজন স্বপ্নপুরুষের কথা আমরা শুনলাম না। সেক্ষেত্রে আমরা শুনলাম হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় বীর মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শের বাংলাকে ফজলুল হক, এরকম জিয়াউর রহমান, এরকম আরও জাতীয় বীরদের কথা আমরা শুনলাম কেবল একজন বীরের বিপরীতে দাঁড়িয়ে। এখন আবার এই নিউ নর্মালে এসে আপনি নির্বাচন বলুন, এই যে আপনি ধরুন ঈদের কথাই যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ ঈদের সময় আপনি যখন বাড়িতে ফিরবেন লঞ্চ ঘাটে, সদরঘাট লঞ্চ টার্মিনাল, মহাখালী, যে আপনাদের এই টিভি স্টেশনের খুব পাশেই হচ্ছে গিয়ে বড় বাস টার্মিনাল আছে, তো এখানে আপনি গেলে আগে দেখতেন যে ঈদের বাড়ি যাত্রার সময়ে একটা বিশেষ শ্রেণীর লোকজন দাঁড়িয়ে থাকতো। তারা বলতো যে আমরা কি করেন ভাই, আমরা রাস্তা পরিষ্কার করি। মূলত রাস্তা পরিষ্কার করেন আমরা, তাকে বাস থেকে বসে বসে তারা রাতভর তারা চাঁদা নিত, দিনভর চাঁদা নিত। তো এই নিউ নর্মালে এবার এটা সেটা হচ্ছে না। তো এই নিউ নর্মাল হচ্ছে এটা। তো কিন্তু এই নিউ নর্মাল রাজনীতিতে আপনি যদি আমরা শেষ পর্যন্ত এই নতুন বাস্তবতা আমরা যেটা দিতে চাই, আমার যেটা মনে হয় বাংলাদেশের মানুষ, ভাইয়া যেটা বলতেছিলেন যে এই 54 বছরে বাংলাদেশের মানুষের অনেক অপ্রাপ্তি মানুষ যোগ হয়েছে। সেই অপ্রাপ্তি যোগের বাইরে গিয়ে এখন আমরা প্রাপ্তি যোগে কি আমরা যুক্ত করতে পারি, সেরকম একটা মানে প্রত্যাশা এবং প্রাপ্তি, এটার একটা যোগ বিয়োগ মানুষ এখন মেলাবে, মানুষ এখন মেলাতে চাইছেন। সেই জায়গায় আমার মনে হয় আমরা এখন নতুন বাস্তবতায় একদমই কোনো প্রকার শুধু আপনি ভুরি ভুরি স্বপ্নের কথা বলে যাবেন কিংবা আপনি নতুন বন্দোবস্তের কথা বলবেন, একটা কিছু বলে আপনি নিজে বসে গিয়ে নিজের ভাগ্যটা পরিবর্তন করবেন, নিজের পরিবারের ভাগ্য বদলাবে। হ্যাঁ, ধরুন বলতে খুবই খারাপ শোনা গেল আমাকে, আমি একটু বলছি যে এখন যেই নতুন রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে বা নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের সুবাদে, এই আপনি দেখেন গত রমজানের ঈদটা এই সমস্ত ছাত্র নেতাদের থেকে উঠে আসা এখন বড় নেতা হওয়ার পথে এগিয়ে যাওয়া, তাদের গত ঈদটা তারা কিভাবে কেটেছিল, এবার তাদের ঈদ কিভাবে তাদের কাটছে, তাদের দৃশ্যমান আয় কিভাবে, আয়ের আপনি যদি আমরা বলি উৎস জানতে চাই সেটা কিভাবে আপনি দেখবেন। গত বছর যেই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে থাকতো, তিনি লোকাল ট্রেনে করে ঢাকায় থেকে তার গ্রামের বাড়িতে ফিরে যেতেন, এখন তিনি যাচ্ছেন বিমানে যাচ্ছেন, গাড়ি বহর নিয়ে যাচ্ছেন, 150টি গাড়ি বহর নিয়ে তিনি যাচ্ছেন। তো এইটার উৎসটা আসলে কি?
এবং তিনি নিজে দান করছেন এলাকাবাসীকে, এটার আয়ের উৎস কি? তিনি এই 5ই আগস্টে কি এমন পট পরিবর্তন ঘটলো তার ভাগ্যের আকাশে যে তিনি এখনই রাতারাতি তার বাবার নামে এটা কিছু, বাবাকে ব্যবসা ধরিয়ে দিলে নিজের এই ভাগ্যের পরিবর্তন হয়ে আপনার এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন না। আমি স্পষ্টভাবে বলি, তার পরের দিনেই সংবাদ মাধ্যমে এসেছে যে আমরা দেখলাম যে যেই নেতা তিনি বলছেন তার দাদা আসলে জমিদার ছিলেন না, তার দাদা কোনো জমিদার ছিলেন না। আমরা তাকে বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হওয়ার পরে তাকে বলা হতো তিনি কি তাহলে জমিদারের নাতি? তো না, তিনি আসলে জমিদারের নাতি ছিলেন না, হিসাব ক্লিয়ার। আমি আপনাকে খুব ভদ্রস্থভাবে উত্তরটা দিলাম। তিনি যেই উত্তরটা দিয়েছেন খুবই চতুরতা এবং খুবই আমি বলবো যে মানে মিথ্যাচার করেছেন, অসত্য তিনি করেছেন, অসত্য কথা তিনি উচ্চারণ করেছেন। তো সেই জায়গায় এই নিউ নর্মালে মানুষ কিন্তু এখন এগুলো বিবেচনা করবে যে আপনি রাজনৈতিক পরিবর্তন মানে শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, আপনি যখন মানুষের এই জনগোষ্ঠীর মানুষের যখন ভাগ্য পরিবর্তন যখন আপনি করতে পারবেন, যখন আপনি নিজে যা পড়বেন, আপনার ভোটাররা, আপনার দেশের অধিবাসীরা, যেমন আমাদের রমজান মাস চলতেছে, বলতেছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তুমি নিজে যা খাবে তোমার প্রতিবেশীকে কিংবা তোমার গৃহভৃত্যদেরকে তুমি তা দিবে। এখন আপনি দেখেন আমাদের এই যে নতুন নতুন উঠে আসা, তা আমি আর কিছু বলতে চাই না, এরা কিভাবে এই পেছনে, আমি নিশ্চয়ই একটা জিনিস দেখবেন, আপনি বাংলাদেশে একটা বিষয় কিন্তু খুব স্ট্রং, প্রতিবার রাজনৈতিক যখন ডামাডোল শুরু হয় দুদক কিন্তু খুব আমরা দেখি যে আমরা যারা সংবাদ গণমাধ্যমে কাজ করি, দুদক বলে বাংলাদেশে একটা ব্যাপার আছে, দুর্নীতি দমন কমিশন। আপনি এখন প্রশ্ন উঠতে পারে যে আমার হাতের এই কলমটির দাম কত? এই কলমটির দাম 5 বছর পরে কলমটির দাম আমি কোথায় পেয়েছিলাম এটার আয়ের উৎস কিন্তু আমরা খুঁজে বের করতে পারি যে কেউ চাইলেই। তাই মানে এই সুযোগ নাই যে আপনি এই দিন না বাবা, আরও দিন আছে। তো এখন যেই জনগণ খেপে গিয়ে গণভবনে ঢুকে গিয়েছে, যেই জনগণ ঢুকে গিয়ে গদিচ্যুত করেছে শক্তিশালী পরাক্রমশালী ফ্যাসিবাদকে, তো সেই জনগণ যে অন্য কিছু আর করতে পারবে না, জনগণকে তো দুর্বল ভাবলে সে নিজের জন্য বোকা। ধন্যবাদ এহসান মাহমুদ। ডেলিত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।